আজকে আমাদের ক্লাসের টপিক কি ছিল আপনাদের বলছি না? আজকে ছিল আমরা বিজনেস কার্ড তৈরি করবো, ঠিক আছে? বিজনেস কার্ড তৈরি করার জন্য তাহলে কি করতে হবে? ইলাস্ট্রেটর ওপেন করব, করার পর ফাইলে যাব, গিয়ে এখানে নিউ নিব, তাই না? নেওয়ার পর এখানে প্রিন্ট আছে, যে এখানে প্রিন্ট ওপেন করব। প্রিন্ট, এখানে একটা তারা আমাদের যে ইলাস্ট্রেটর আছে ওনারা আমাদের হচ্ছে এটা তারা ডিফল্ট কিছু মানে সাইজ দিয়ে রাখছে, ঠিক আছে? তো আমরা বিজনেস কার্ড এখানে লিখবো, নাম দিব, আমাদের যেহেতু একটা কাস্টমাইজ সাইজ নিতে হবে, লিখবো বিজনেস কার্ড, আমি নাম দিয়ে নিলাম ফাইলের, বিজনেস কার্ড 1 দিলাম। দেওয়ার পর আমরা ইঞ্চিতে নিব, তাহলে আমরা ইউনিটটা ইয়ে করে নিলাম। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চ, ঠিক আছে? উইথ মানে চওড়া হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চ। এবং আমরা যেহেতু এপিট ওপিট দুইটা ইয়া করবো, বিজনেস কার্ডে এপিট ওপিট দুইটাই ডিজাইন করবো, এই জন্য আমরা দুইটা আর্টবোর্ড নিব। গ্লিড সাইজ দিব হচ্ছে 0.125 ইঞ্চ, ঠিক আছে? এটা আপনার যে উপরে অ্যারো বাটন আছে এটা ক্লিক করলে আপনার সাইজটা দিবে। আরো বাড়াবেন, 0.25 হবে, আরো বাড়াবেন, এবং আমাদের দরকার হচ্ছে 0.125 ইঞ্চ, ঠিক আছে? অধিকাংশ অধিকাংশ যত প্রিন্টিং এর জন্য আমরা যা ডিজাইন করি সবগুলোতে 0.125 ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং যেহেতু আমাদের প্রিন্টিং এ যাবে, আমাদের কালার মোড অবশ্যই সিএমওয়াই কে হবে, এটা আমরা আগেই বলে রাখছি এবং এটা জানেন। এবং যেহেতু আমাদের ডিজাইনটা প্রিন্টিং হাই কোয়ালিটির হইতে হবে, এই কারণে আমরা 300 পিপিআই দিলাম। পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে আমার। তো আমাদের সবকিছু রেডি করা শেষ, করার পর এখন ক্রিয়েট দেবো। দেখেন ক্রিয়েট করার সাথে সাথে আমার দুইটা আর্টবোর্ড দিয়েছে, অবশ্যই ব্লিড সহ দিয়েছে, তাই না? ব্লিড সহ দিয়েছে যেহেতু আমরা নতুন, আমাদের নিজস্ব মাথায় কোনো ধারণা নাই কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়, সেজন্য আমরা যেসব ডিজাইনাররা বিজনেস কার্ড ডিজাইন করছে আমরা তাদের কিভাবে ডিজাইন করছে একটা কপি করার চেষ্টা করবো। এভাবে যদি আপনি 10 15 20 50টা বিজনেস কার্ড কপি করতে পারেন, কপি করতে করতে এক পর্যায়ে আপনার মাথায় একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে আমাকে এইভাবে বিজনেস কার্ড তৈরি করতে হবে। কখনোই অন্যের ডিজাইন নিজের বলে চালিয়ে দিবেন না, ঠিক আছে? যেটা নিজের আইডিয়া দিয়ে বানাবেন সেটা শুধুমাত্র আপনার নিজের সম্পদ। হ্যাঁ, অন্যের ডিজাইন কখনো কপি করে নিজের বলে চালিয়ে দিবেন না। তাই এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা যাব হচ্ছে ওই ইয়াতে যাব, ইয়ান্ডেক্স। এটা আপনাকে বারবার এটা বলি, তারপর এখানে আসলে বলতেছি। ইয়ান্ডেক্সের ইমেজে যাওয়ার পর এখানে বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইনিং আছে। দেখেন এখানে অসংখ্য ডিজাইনাররা তাদের বিজনেস কার্ড ডিজাইন করে অনলাইনে শো করছে। হ্যাঁ, এইভাবে তারা পোর্টফোলিও এভাবে শো করে। আপনারও কিন্তু ভবিষ্যতে পোর্টফোলিও রেডি করতে হবে। আপনি যদি কোনো কোম্পানিতে জব নেওয়ার জন্য যান, যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার কোম্পানিতে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে জব নিতে চাই, তখন কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিও শো করতে হবে, ঠিক আছে? তো পোর্টফোলিও পরের কথা, আগে আমরা ডিজাইন করি, তাই না? ডিজাইন, আচ্ছা আমরা চাচ্ছি এই ডিজাইনটা আমরা একটু কপি করার চেষ্টা করব। এটা এখানে 1200 আছে, দেখি তো আসে না। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ করে এখন আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমাদের সেই ফোল্ডারে রাখবো। এটা জাস্ট আমরা কপি করবো, কিভাবে ডিজাইন কপি করতে হয় সেটা। এটা হচ্ছে আমি বিজনেস কার্ড লিখলাম, তাহলে হয়ে গেল, তাই না? এখন দেখেন এই বিজনেস কার্ডে কিন্তু অনেক কিছু দরকার আছে। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমার একটা বিজনেস কার্ড রেডি করে দাও, তাহলে ওনার ক্লায়েন্টের কাছে আপনি কি কি বিষয় চাইবেন? প্রথমত চাইবেন তার লোগোটা, চাইবেন যে আপনার কোম্পানির লোগো দেয়। এই যে লোগো, তার কোম্পানির নাম, ঠিক আছে? কোম্পানির নাম থাকবে, এবং যার বিজনেস কার্ড আমরা তৈরি করব তার নাম থাকবে। হ্যাঁ, তার নাম থাকবে, তার পদবি থাকবে, সে ওই কোম্পানিতে কোন পদে আছে। দেখেন এখানে লিখছে জন স্মিথ, ম্যানেজার পদে আছে উনি, ঠিক আছে? এবং সেখানে তার ফোন নাম্বার থাকবে। দেখেন ফোন নাম্বার একটা আইকন থাকতে হবে, এবং ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের একটা আইকন থাকতে হবে, এবং তার ঠিকানা আছে, দেখেন তার ঠিকানার একটা আইকন থাকতে হবে, তাই না? তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের কোম্পানির নাম লাগবে, লোগো লাগবে, ওই ব্যক্তির নাম লাগবে, ওই ব্যক্তির পদবি লাগবে, এবং তার যত কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেগুলা লাগবে একটা বিজনেস কার্ড রেডি করার জন্য, ঠিক আছে? তো আমরা এই ভদ্রলোকের বিজনেস কার্ডের যা যা দেওয়া আছে তা আমরা করবো না, আমরা চ্যাট জিপিটিতে যাবো, ঠিক আছে? চ্যাট জিপিটিতে যাবো, যে এই যেখান থেকে নিউ একটা চ্যাট করবো, এখানে চ্যাট জিপিটি কে বলবেন আই ওয়ান্ট টু, এখানে বলবেন যে আই ওয়ান্ট টু ডিজাইন
বিজনেস কার্ড, বিজনেস কার্ড, হ্যাঁ প্লিজ, প্লিজ গিভ মি ফেক ইনফরমেশন। ফেক ইনফরমেশন মানে যে ইনফরমেশন দামি ইনফরমেশন, এটা কোনো ব্যক্তি এক্সিস্ট করে না পৃথিবীতে, ঠিক আছে। দেখা গেল আপনি একটা মোবাইল নাম্বার ব্যবহার করলেন, করার পরে এটা আপনি হচ্ছে অনলাইনে দিয়ে দিলেন, এখন এই মোবাইল নাম্বারে কল আসতেই আছে আসতেই আছে, ঠিক আছে না। ফেক ইনফরমেশন আমরা লিখলাম, তাহলে হবে কি, আমাদের চ্যাট জিপিটি হচ্ছে একটা একটা ভার্চুয়াল একটা কাল্পনিক মানুষের সেটা ইনফরমেশন আমাদের দিবে। আমি করলাম, করার পর সে আমাকে দেখে কিছু ফেক ইনফরমেশন দিয়েছে, এখানে দিয়েছে লোগো প্লেস হোল্ডার, এখানে বলছে যে তোমার একটা নিজস্ব লোগো লাগবে, এবং তার নাম দিয়ে দিছে জন এম কার্টার বা সার্টার কি, এটা দিছে টাইটেল, উনি কোন পদে আছে, সিনিয়র মার্কেটিং কনসালটেন্ট পদে আছে, কোম্পানির নাম দিয়েছে, ওই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়েছে, ওই ব্যক্তির ইমেল দিয়েছে, ওই ব্যক্তির ওয়েবসাইট দিয়েছে, এবং ওই ব্যক্তির ঠিকানা দিয়েছে, তাই না। এবং এখানে বলছে ব্যাক সাইডে কি কি হতে পারে। ব্যাক সাইডে আপনি মনে করেন এই যে ওনার বলে দিছে যা যা লিখা লাগবে উনি লিখে দিচ্ছে, যেহেতু মার্কেটিং এজেন্সি ওনারা, ওনারা কি কি সার্ভিস প্রোভাইড করে এই সার্ভিস গুলো ওনারা এনে দিচ্ছে, ঠিক আছে, বুঝছি না। তাহলে আমি এটা কি করব, এটা একটু কপি করে নিই। আগে এখানে আমি একটু কি করব, এখানে আমি সার্চ দিয়ে দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে এমএস ওয়ার্ড নিব। আচ্ছা এমএস ওয়ার্ড নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ইউনিকোড আছে, আমরা এখান থেকে কপি করে পরে নিয়ে আসতে পারবো, তার মানে আমাদের এই ইনফরমেশন গুলা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ইনফরমেশন গুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ইনফরমেশন গুলো সব পেয়ে গেছি, তাই না। কিন্তু এখানে আমাদের কিন্তু কি লোগো নাই। তো আমরা একটা একটা লোগো লোগো মানে একটা রেডি করে রাখবো লোগো। আমি একটু আগে লোগো আপনাদের সামনে রেডি করলাম, দেখলেন, সেই লোগোটা আমি একটু ওপেন করে নেই। এই যে এই লোগোটা আমি একটু ওপেন করছি, আপনারা আপনাদের মতো করে একটা জাস্ট লোগো বানিয়ে নেবেন নিজস্ব মতো করে। এটা কোন একটা কোম্পানির লোগো, আমি জানি না সেটা কোন কোম্পানির লোগো, এটা মনে হয় আদিদাস হতে পারে, আদিদাস, আদিদাসের কোম্পানির লোগো হতে পারে, বা জানি না, আমার আসলে সেরকম কোনো ধারণা নাই। তাই একটা লোগো, তার মানে আমরা সবকিছু পেয়ে গেছি, তাই না। আমার দামি বিজনেস কার্ড পেয়ে গেছি। বিজনেস কার্ডটা তাহলে আমরা এখানে হচ্ছে কি করবো, তো এখানে যাব, যাওয়ার পর আমি যে বিজনেস কার্ডটা সেভ করলাম, আমরা কপি করব, সেই বিজনেস কার্ডটা এখানে নিয়ে আনবো। এমনি বুঝতেছেন তো কি কি করতেছি, বুঝতেছেন। আচ্ছা তাহলে এখানে আমি এখানে ছেড়ে দিলাম বিজনেস, বিজনেস কার্ডটা নিয়ে আসছি, দেখেন বিজনেস কার্ডটা খুব ছোট করে নেই, হয়ে গেছে। অবশ্যই শিফট ধরবেন, শিফট ধরে যে কোনো ইমেজ বা শেপকে ছোট করবেন, কখনোই মানে শিফট ছাড়া করবেন না, তাহলে হবে কি ডিজাইনটা নষ্ট হয়ে যাবে বা ইমেজটা নষ্ট হয়ে যাবে সাইজটা। তাহলে দেখতে পারতেছি। আরেকটা আরেকটা জিনিস হচ্ছে, এটা ব্লিড এরিয়া, বুঝছেন, আমার যে ডিজাইনটা করব অবশ্যই ডিজাইনটা এই যে সাদা অংশটা দেখছেন আর্টবোর্ডটা, ডিজাইনটা অবশ্যই আমার আর্টবোর্ডের মধ্যে থাকতে হবে। আর যদি আপনার কোনো কারণে ডিজাইন এই ব্লিড এরিয়া পর্যন্ত চলে যায়, এই ব্লিড এরিয়া কিন্তু কাটিং এরিয়া। আমরা তো মনে করেন একটা বিজনেস কার্ড প্রিন্ট করি না, আমরা মনে করেন হাজার হাজার বিজনেস কার্ড একই সাথে প্রিন্ট করা হয়, তারা তারা একটা একটা করে প্রিন্ট করে না। তারা কি করে একটা শিটে মানে মানে বিজনেস কার্ড প্রিন্টিং এ দিতে থাকে, তখন তারা কি করে এই কাঁচি দিয়ে কাটে, কোন একটা কিছু দিয়ে কাটে। কিন্তু আপনি যদি এই যে লাল জায়গাটা দেখতেছেন, রেড মার্ক এরিয়াটা, আপনার ডিজাইনটা যদি কোনো কারণে এই রেড মার্ক এরিয়ার বাইরে চলে যায় বা এই জায়গাটা চলে যায়, তাহলে কিন্তু আপনার কেটে যাবে ডিজাইনটা, ঠিক আছে। তাহলে কখনোই এই সাদা হোয়াইট আর্টবোর্ড আছে এর ভিতরে আমাদের ডিজাইন করতে হবে। এবং ডিজাইন করার পর আমাদের একটা সেফ জোন নিতে হবে, ঠিক আছে, যে আমাদের সেফ জোন কতটুকু। তাই একটা সেফ জোন নেওয়ার জন্য আমি আগে একটা করলাম, এই যে ট্রান্সফর্ম টুলে গেলাম। যদি আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, যে শেপের শেপের কালারটা একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। লাল নিলাম মনে করেন, একটা শেপ নিলাম, নেওয়ার পর এই যে ট্রান্সফর্ম টুল আছে না, যদি এখানে ট্রান্সফর্ম টুল খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন, গিয়ে এখানে ট্রান্সফর্ম, এই দেখেন এখানে ট্রান্সফর্ম আছে, এটা নিয়ে আসে। ট্রান্সফর্ম টুলে এখানে গিয়ে কি করবেন, আপনি যে শেপটা নিচ্ছেন শেপের মানে শেপের সাইজটুকু আপনি কতটুকু নিতে চান। তো
আমি যদি সেফ জোন রাখতে চাই, এই জায়গাটুকু 1.125 ইঞ্চ সেফ জোন রাখতে চাই, এখানে নিচেও 125 সেফ জোন রাখতে চাই, তাহলে আমার পুরো আর্টবোর্ডের সাইজ আমরা কত নিছিলাম? লম্বায় 2 ইঞ্চি নিছিলাম না? লম্বায় 2 ইঞ্চি নিছিলাম। তাহলে আমার যদি এই জায়গায় 0.125 সেফ জোন রাখি, এখানে নিচে যদি 0.125 সেফ জোন রাখি, তাহলে আমার দুই জায়গা মিলে কতটুকু জায়গা যাচ্ছে? 0.50 যাচ্ছে, তাই না? 125 আর 125 যোগ করলে কত হয়? 0.50 হয়। তাহলে আমি কি করব, এখানে আমার হাইটটা কত নিব? তাহলে আমার ছিল 2, দুইয়ের দুইয়ের থেকে এখন আমার 0.50 মাইনাস হবে, তাই না? তাহলে কত হবে আমার? 1.50, ঠিক? 1.50, 1.50। এবং এখানে কি, সরি, এটা উইটে দিচ্ছি, এটা আমার হাইটে হবে। কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দেই, হাইটে হবে। এবার আমরা উইথ, না আমরা উইথ কতটুকু নিয়েছিলাম? 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে এখানে যদি আমি 0.125 সেফ জোন রাখি, বামে যদি 0.125 সেফ জোন রাখি, ডানে যদি 0.125 সেফ জোন রাখি, তাহলে আমার 3.5 থেকে 0.50 বাদ দিলে কতটুকু পাবো আমরা? 3.5 থেকে 3 ইঞ্চি পাচ্ছি। দেখেন এটাকে লিঙ্ক করা, এই কারণে একটা বড় করতেছি, তো আরেকটা বড়, এই লিঙ্কটা ব্রেক করে দিব। হ্যাঁ, লিঙ্কটা ব্রেক করে দিলে আমি তাহলে এখানে হচ্ছে 0.50 ছিল, তাই না? 1.50, উইথ হবে 3 আর হাইট হবে 1.5। বুঝছি? আচ্ছা, তো আমার সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমার এই সাইজটুকু নিচ্ছি, এটা একটু কি করবো, কপি করবো, যেহেতু আমাদের দুইটা আর্টবোর্ড, দুই আর্টবোর্ডই আমার সেফ জোন লাগবে, তাই না? তাহলে অল ধরবো, ধরে একটা কপি এই আর্টবোর্ডেও নিয়ে আসবো। নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমার এই যে যেটা দেখতেছেন শেপটা, এটা কিন্তু সঠিক অ্যালাইনমেন্টে নাই। তাহলে এটা কি করবো? অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে এখানে এই অ্যালাইনমেন্ট দুইটাকে সেন্টার করে দিব। তাহলে দেখেন আমার আর্টবোর্ডের সব জায়গায় সেন্টার হয়ে গেল। কিন্তু এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে 0.125 হচ্ছে যোগ করলে হয় 0.250 হয়, তাই না? 0.250 হয়, তাহলে এখানে আমাদের হবে 1.75 হবে, 75 হবে। বুঝছেন? মানে আমাদের একটু আগে ভুল ছিল। তাহলে এখানে যদি 0.25 হয়, তাহলে এখানে আমাদের 3.5 থেকে 0.250 বাদ গেলে থাকে 3.25। এবার ঠিক আছে, একটু আগে আমাদের হিসাবে ভুল ছিল। তাহলে এটা ডিলিট করে দেই, অল ধরে এটাকে এই আর্টবোর্ডটাতে নিয়ে এসে এখন এটাকে আমরা সেভ জোন করব। সেভ জোন করব কেন? এই সেভ জোনের মধ্যে যত ধরনের টেক্সট আছে, লোগো আছে, সব আমরা এই সেভ জোনের ভিতরে থাকবে, ঠিক আছে? কখনোই টেক্সট বা লোগো এই সেভ জোনের বাইরে যাবে না, এই শেপের বাইরে যাবে না, এই শেপের বাইরে যাবে না। তো এটাকে আমরা গাইডে কনভার্ট করে নিব, ঠিক আছে? গাইডে কনভার্ট করে নিব কিভাবে? এটাকে আমি এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, বা এটা গিয়ে করতে হবে রাইট বাটন ক্লিক করে, দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলে মেক গাইড, মানে আমার এই শেপটা পুরোটাই গাইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি করলাম, আমার গাইডে কনভার্ট হয়ে গেছে। বুঝছেন? একইভাবে আমার এই শেপটাতে সিলেক্ট থাকা, আমার তো এই শেপ হচ্ছে কি অ্যালাইনমেন্ট, সঠিক অ্যালাইনমেন্টে আছে। হ্যাঁ, এটাকে অ্যালাইনমেন্ট করে নেই, দুই পাশেই সেন্টার করে দিই, তাহলে সঠিক একটা অ্যালাইনমেন্টে আসলো। রাইট বাটন ক্লিক করলাম, মেক গাইড, মেক গাইড করে দিলাম, ঠিক আছে? মানে এটা দ্বারা বুঝলাম যে আমাদের এই জায়গাটুকু সেভ জোন, ঠিক আছে না? তাহলে এখন দেখেন এই গাইডটা কিন্তু নড়াচড়া করতেছে, নড়াচড়া করলে কি ঠিক হবে? আমরা ডিজাইন করতে গেলে যদি গাইডটা নড়াচড়া করে, তাহলে তো আমাদের জন্য সমস্যা। কন্ট্রোল জেড দেই, এই গাইডটাকে কি করব? সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, করে লক গাইড করে দিব, মানে গাইডটা যেন আর তার নিজস্ব পজিশন থেকে নড়াচড়া না করে। লক গাইড করে দিলাম, দেখো এখন কিন্তু আমার এই গাইড নড়াচড়া করে না। বুঝছেন? তাহলে এই একইভাবে এই গাইডটাকে সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করব, করে দেখেন এটা দুইটা কিন্তু লক হয়ে গেছে একই সাথে, লক গাইড হয়ে গেছে। আর আপনি যদি কিবোর্ড শর্টকাট চান, কন্ট্রোল
দিলে লক হয়ে যাবে। হ্যাঁ, আমি মনে করেন না গাড়িটা লক করছি না, আমি আনলক করতে চাই, কন্ট্রোল অল টু দিয়ে করলে কি আমার আনলক হয়ে যাবে। আচ্ছা, ওটা শেপের জন্য, এটা গাইডের জন্য আর কি। তাহলে এতটুকু বুঝছি, প্রিন্টের জন্য আমার এতটুকু ফাইল ফরম্যাট রেডি করতে হবে, এতক্ষণ যা বললাম এতটুকু ফাইল ফরম্যাট রেডি করতে হবে। এখন আসেন আমরা ডিজাইনের বিষয়টাতে যাই। ডিজাইনের বিষয়, এখানে দেখা যাচ্ছে একটা লোগো আছে, তাই না? লোগোটা আমাদের যদি লোগো আছে, এই যে লোগো, এই লোগোটা আমি ওপেন করছি, এটা এখানে নিয়ে আসলাম। আসার পর লোগোটাকে ছোট করে দিলাম। এখানে লোগো দিলাম। আমাদের যেহেতু চ্যাট জিপিটি থেকে আমরা ফেক ইনফরমেশন নিছি, কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম ছিল ব্রাইট এস সলিউশন, তাই না? কপি করলাম, কন্ট্রোল ভি করে দিলাম। দেখেন ব্রাইট এস সলিউশন আসছে। সাইজটাকে ছোট করব, শিট অল ধরে ছোট করব। হ্যাঁ, বুঝলি? এডিটিটি কোথায়? কোথায় টিটি? ব্রাইট ই টি জি ই লেখা আছে না? ও, ব্রাইট এজ। এজ মানে কর্নার আছে না? এজ মানে কর্নার। আমার কি মনে হয়, মানে চ্যাট জিপিটি আমাদের বানাই দিচ্ছে আর কি, এটা মানে এই কোম্পানি এক্সিস্ট করে না বাংলাদেশে। হ্যাঁ, তো ফ্যাক দিতে পারে। হ্যাঁ, কোম্পানির নাম দিলাম। এখানে আমরা কোন ফন্ট ব্যবহার করব? এখান থেকে আমরা মনসিরার ফন্টটা আছে কিনা একটু দেখবো, কারেন্টলি আছে কিনা। এই পিসিতে আসলে ফন্ট ইনস্টল দেওয়া হয় নাই। এখানে ফন্ট ব্যবহার করবেন হচ্ছে শ্যান শেরিফ ফন্ট, বুঝছেন? শ্যান শেরিফ ফন্ট কাকে বলে বলেন তো? যে ফন্টের কোনো অ্যাঙ্গেল থাকে না, কিন্তু এখানে অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেল গুলো থাকে না। আচ্ছা, এখানে আমরা সার্চ দেই, এরিয়াল ফন্ট দিয়ে কাজ করি। এরিয়াল তো থাকার কথা, এরিয়াল ফন্ট আছে। আচ্ছা, যেহেতু কোম্পানির নাম, আমরা এটা বোল্ড করে দেবো। কোম্পানির নাম, এটাকে বোল্ড করে দিলাম। তারপর কি আছে আমাদের বিজনেস কার্ডে? কোম্পানিটা কি কি রিলেটেড কোম্পানি, তাই না? এটা তো কোম্পানি, কিন্তু কোম্পানিটা কি রিলেটেড কোম্পানি সেটা, এটা ছিল কি রিলেটেড কোম্পানি ছিল? আহ মার্কেটিং এজেন্সি হতে পারে, ঠিক আছে, আমরা মার্কেটিং এজেন্সি লিখতে পারি। এটাকে কপি করি। কপি কিভাবে করলাম সেটা তো জানেন, অল দিয়ে কপি করলাম, তাই না? আর মার্কেটিং এজেন্সি লিখবো, মার্কেটিং এজেন্সি। তার মানে বোঝা গেল এই কোম্পানিটা হচ্ছে মার্কেটিং এজেন্সি। যেহেতু কোম্পানির নামটা বলে দিছি, সেহেতু মার্কেটিং এজেন্সিটাকে দিব আমরা ন্যারো, মানে মানে এটাকে যেন অতটা হাইলাইট না হয়। এটাকে হচ্ছে আমরা কি করবো, ক্যারেক্টার প্যানেলে যাব, গিয়ে এটার হচ্ছে ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দিব, যেন একটু ভিজিবল হয়। এই যে, এটাকে আমি বাইর করে আনি, একটা কাজ করি, উইন্ডোতে যাই, গিয়ে টাইপ টুলে যাই, গিয়ে ক্যারেক্টার প্যানেলটা বের করে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা। এটাকে আমি কি করবো, এটা ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দিব। আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, 200 সর্বোচ্চ আছে। আমি হুইলটাকে সামনে নিয়ে গেলাম, আমার হচ্ছে এটা বাড়তেছে। সাইজটা কত দেওয়া দেখেন, এই ফন্টের সাইজ আছে মাত্র 3। হ্যাঁ, বিজনেস কার্ডের সর্বোচ্চ ফন্ট ব্যবহার করবেন এই 7 থেকে 8, ঠিক আছে? 7 থেকে 8 ব্যবহার করবেন। এখানে আমি 7 দিলাম। এই ফন্টটা কত দিব এটা, কারণ আপনি যদি ছোট ফন্ট দেন তাহলে প্রিন্টিং করার পর সেটা কিন্তু আর দেখা যাবে না, বুঝছেন? এই কারণে আমি বলছি যে 7 ফন্টটা দিতে। তো এখানে আমি এটাকে আরো বাড়ানো যাবে। এর এর কালারটা একটু কি করে দিব, একটু একটু হালকা করে দিব।
আর এই কালারটাকে একদম কালো কখনোই এই মানে এই ডিজাইন গুলোতে একদম পিওর কালো দিবেন না, পিওর কালো দিলে কিন্তু আসলে খুবই চোখে লাগে। তারপর আমরা এই যে ডিজাইনটাকে কোন ফন্ট ছিল, এরিয়ালই ছিল। রেগুলার করে দিলে কেমন হয়, রেগুলার করে দিলাম এটাকে। এগুলো কিন্তু একটা বিজনেস কার্ড রেডি করতে ভালোই সময়ের প্রয়োজন, বুঝছেন, ভালো সময়ের প্রয়োজন। ফন্টের সাইজটাকে আমি একটু এই তিনটাকে কি করে দিলাম, একসাথে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, যেটা কোম্পানি আর কোম্পানির মধ্যে পড়ে গেছে সেটা একসাথে গ্রুপ করে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু ওই ভদ্রলোকের নাম আছে, হুম, জন স্মিথ ম্যানেজার। হ্যাঁ, তাহলে এখানে চ্যাট জিপিটি আমরা ভদ্রলোকের নাম কি পেয়েছিলাম, জন এম কার্টার, চার্টার, ভদ্রলোকের নাম পেয়েছি। কন্ট্রোল ভি, ভদ্রলোকের নাম পেয়েছি। ভদ্রলোকের নাম এখানে হবে, এখানে দেখতেছি ভদ্রলোকের উপর একটা আইকন আছে, তাই না? তো আমরা আইকন ডাউনলোড করবেন কোথা থেকে, আমি এখানে আমার কিছু কালেকশনের আমি আইকন রাখছি আমার ডিজাইন করার জন্য লাগে, এখান থেকে ওই ভদ্রলোকের জন্য মনে হয় এই এই আইকনটা পারফেক্ট হবে। তারপর দিকে আর কোনো আইকন আছে কিভাবে, কেন আছে, এটা মানে বেশি পারফেক্ট লাগবে। আইকনটা নিয়ে আসলাম। আগে আমরা সবকিছু নিয়ে আসি, তারপরে সবকিছু রেডি করবো, ঠিক আছে? তারপর আছে উনি উনি কি পদে জব করে, সিনিয়র মার্কেটিং কনসালটেন্ট হিসেবে জব করে। কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, এখানে টেক্সট টুল নিলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সিনিয়র মার্কেটিং কনসালটেন্ট। এখানে দেখেন এটা ফাঁকা ফাঁকা করে দেখাচ্ছে, কারণ কি আমার এই যে এটা ধরতেছে, এটাকে যদি জিরো করে দেই তাহলে এটা ধরবে না। তারপরে কি আছে এখানে, দেখা যাচ্ছে যে কল আইকন আছে, ওয়েবসাইটের আইকন আছে, আর হোম আইকন আছে। তা আমরা এখানে এই আইকন কালেকশন থেকে কল আইকনটা নিয়ে আসি। কল আইকন, এই যে কল আইকন আছে। ডাউনলোড করে রাখছিলেন? হ্যাঁ, আমি এগুলো কালেকশন করে রাখছি আর কি, ডাউনলোড করে করে সব একখানে কালেক্ট করে রাখছি, কারণ এগুলো ডিজাইন করতে গেলে আগে থেকে কালেক্ট করে না রাখেন অনেক কষ্ট হয়ে যায় আর কি। তাহলে আমি এই তিনটা আইকন আমার দরকার, না এই চারটা আইকন দরকার। একটা হচ্ছে কল আইকন, লোকেশন আইকন, হোম আইকন, আর হচ্ছে ওয়েবসাইট আইকন। তাহলে এগুলো আমি সবগুলোকে সিলেক্ট করলাম করে ওইখানে নিয়ে গেলাম, ছোট করে নিই, বড় হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যে কোনো একটা আইকন নিলে হবে, হোম আইকন অথবা লোকেশন আইকন, কারণ দুইটা একসাথে প্রয়োজন নাই। এটা দিয়ে আইকন তিনটা এখানে নিলাম, যেহেতু এখানে তিনটা আইকন ছিল, তাই না? এবার আমরা এই যে লোক কল আইকনের কি কি ইনফরমেশন আছে সেটা একটু নিয়ে আসি। এখানে কল একটাই আছে, ফোন, এটা নিয়ে আসি, ফোন নাম্বার ডবল সি দিলাম, এখানে আসলাম, টেক্সট টুল নিলাম, নিয়ে দিয়ে পেস্ট করলাম, এটা কল পেয়ে গেলাম আমরা। তার ওয়েবসাইট, তার ওয়েবসাইট হচ্ছে, ও তার ইমেলও আছে দেখতেছি। আচ্ছা, তার ওয়েবসাইটটাকে নেই, সি দিলাম, দিয়ে পেস্ট করলাম। দেখেন আমার কিন্তু ওয়েবসাইটটাও পেয়ে গেছে। তার অ্যাড্রেসটা লাগবে, এই যে অ্যাড্রেস 45 ওয়েস্ট মনিরিও সেন্ট সুইট, কি অ্যাড্রেস দিছে উনি ভালো জানেন। কন্ট্রোল ভি দিলাম,
দিয়ে আমি আমার লোকেশনটা নিয়ে নিলাম। এখানে কি আর কিছু বাকি আছে? সবকিছু নিয়ে আমাদের শেষ, তাই না? এখানে আমরা লক্ষ্য করতেছি, দেখেন এখানে কিন্তু মাঝখান দিয়ে একটা কালো বার আছে, তাই না? এই কালো বারের ওইখানে কিন্তু আইকন গুলো শো করাচ্ছে। তাহলে এখানে আমরা একটা কালো বার নিব। সেটা কালো বার নেওয়ার জন্য কিন্তু শেপ টুল নিতে হবে, তাই না? শেপ টুল নিলাম, কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আগে আইকনের কালার গুলো চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করব? এখানে ডাবল ক্লিক করব, তারপরে আই বাটন নিব, নিয়ে এই কালারটা এখান থেকে নিলাম। ডাবল ক্লিক কেন করলাম বলেন তো? এটা গ্রুপ অবস্থায় আছে, বুঝছে? আমি যখন ডাবল ক্লিক করব তখন আমি আইসোলেশন মোডে চলে যাব, তখন আমি এখান থেকে যে কোনো একটা কাজ করতে পারবো। এখান থেকে কালারটা নিলাম, আবার এখানে ডাবল ক্লিক করলাম, আমি আইসোলেশন মোডে চলে গেলাম, আমি এখান থেকে আমার কালারটা নিলাম। এখন আমি এটাকে পার্টটাতে ক্লিক করলাম, করার পরে এখন আমি এখান থেকে শেপ নিব। শেপটা যদি আমার উপর নিচে, তাহলে আমি নিচের আইকন গুলোকে ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দেবো, তাই না? তাহলে আমার শেপটা নিচে দেখতে পাবো। এটা যেহেতু দুটার কালারই সেম, এই কারণে সেম দেখাচ্ছে। দেখেন আমার শেপ নেওয়া শেষ। একটু একটু বিষয় লক্ষ্য করেন, দেখেন শেপের এখানে কিন্তু একটা কর্নার করে দেওয়া আছে, তাই না? এই জায়গাটা কর্নার করা আছে। তাহলে আমরা পেন টুল দিয়ে এটা করতে পারি। তাহলে কর্নার করার আগে আমার এটা ডিস্ট্রিবিউট করে নিতে হবে সঠিকভাবে। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। তাহলে এই শেপটা আমার আর নড়ানড়ি করবে না, ঠিক আছে? শেপটা একদম লক হয়ে গেল। এখন আমি এই যে আইকন গুলো আছে, এই তিনটা আইকনের মধ্যে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে দিব। তাহলে এই তিনটা আইকনকে ধরবো, ধরে কি করবেন, অ্যালাইনমেন্টের উইন্ডোতে গেলাম, গিয়ে অ্যালাইনমেন্ট নিব। এখানে এই যে অ্যালাইনমেন্ট আছে, এই দেখেন আমি চাচ্ছি এই তিনজনের মধ্যবর্তী দূরত্বটা সঠিক থাক। দেখেন এখন আমি এখানে ক্লিক করছি, অবজেক্টের ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়ে গেছে। আমি চাচ্ছি তিনজনের অ্যালাইনমেন্টটা যেন সঠিক থাকে। দেখেন তিনজনের অ্যালাইনমেন্ট সঠিক এখন কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন এই তিনজনকে আমরা কন্ট্রোল জি দিয়ে কি করবো, গ্রুপ করবো। গ্রুপ করবো কেন? এটা যেন নড়ানড়ি না করে, একসাথে যেন থেকে যায়। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, যে এইখান থেকে এখানকার যতটুকু স্পেস, এই আইকন থেকে এখানকার এই সেভ জোন থেকে যতটুকু স্পেস, এই সেভ জোন থেকে এই আইকনের স্পেস যেন ততটুকুই হয়, তাই না? তার জন্য কি করবো, আমরা একটা একটা শেপ নিলাম। নেওয়ার পর এখানে আমরা দেখি যে এর স্পেসের জায়গাটুকু কতটুকু আমরা নিলাম। নেওয়ার পর একইভাবে এটাকে অল ধরে এটাকে কপি করে এই পাশে আনলাম। এই পাশে আনার কারণ কি, যেন আমার এই পাশে এই আইকনের মধ্যবর্তী দূরত্বটা যেন, এখন আমি দেখেন শিফট ধরে ছোট করে নিলাম। তাহলে এখন দেখেন এই সেভ জোন থেকে এই আইকনের দূরত্ব আর এই সেভ জোন থেকে এই আইকনের দূরত্ব কিন্তু সেম, তাই না? ডিজাইনে কিন্তু অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা ডিজাইন করে দিলাম, অ্যালাইনমেন্টের কোনো সঠিক নাই, দেখতে কিন্তু চোখের চোখের দেখতে কিন্তু অনেক খারাপ লাগে। এখন যেহেতু হয়ে গেছে, এখন আমরা ওই যে একটা ইয়া ছিল না, পেন টুল দিয়ে আমাদের এই জায়গাটুকু ডিজাইন করে নিলাম। নিয়ে কালারটা এই কালারই করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করলাম, অল ধরে কপি করে এইখানে আনলাম। এমন ভাবে আনলাম, দেখুন আমার স্মার্ট গাইড কিন্তু শো করতেছে যে এই আইকনের মাঝখানে এটা বসবে। যেটা বসালাম আবার একইভাবে এটাকে অল ধরে কপি করে আবার এখানে দেখলাম, দেখেন হোম আইকনের মাঝখানে শো করতে, এটাকে আমাদের স্মার্ট গাইড কিন্তু বলে দিচ্ছে। তারপর আমি অল কন্ট্রোল কন্ট্রোল অল টু দিয়ে কি করলাম, আমার যে লেয়ারটাকে লক করে রাখছিলাম সেটাকে আনলক করে দিলাম। ঠিক আছে, কেন আনলক করলাম? এই যে ডিজাইন গুলো আমরা করলাম, এটাকে সবগুলো যেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে একটা শেপে কনভার্ট করতে পারি। দেখেন একটা শেপে আমি কনভার্ট করে দিলাম।
এখন কিন্তু এটা আমার একটা শেপ। কন্ট্রোল জেড দিলাম, যে আগের অবস্থায় ফেরত দিলাম। এখন একটা সেটে কেমন কোন মডেল নেবে? শেপ বিল্ডার টুল দিয়ে করলাম। অল ধরে অল ধরলে মাইনাস হবে। ঠিক আছে। মনে করেন এখানে আমি কয়টা শেপ নিচ্ছি, এখানে তিনটা শেপ নিচ্ছি, আমি চাচ্ছি এই তিনটা শেপ একটা শেপে কনভার্ট হোক। তিনটা শেপকে সিলেক্ট করব, করার পর এই যে শেপ বিল্ডার টুল আছে এটাকে ধরে একখানে করে দিলাম। খুশি করে লাগবে। কিছুই করার লাগলো না। অল ধরবো তখনই যখন এটাকে মাইনাস করবো আমি, ঠিক আছে। আমার আইকন গুলা দেখেন, দেখে মনে হচ্ছে যে আইকন গুলা বেশি বড় হয়ে গেছে। আমি এটাকে আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পর আইকনটাকে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টু দিলাম, দিয়ে এটাকে লেয়ারটাকে আমি লক করলাম। কেন লক করলাম? যেন আমার উপরে লেয়ারে যে কাজ করতেছে সে যেন ডিস্টার্ব না করে আমাদের, এই কারণে সেটাকে আমাদের আবার ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ আমরা এটাকে ছোট করছি। বুঝছেন এবার? এরপর দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে কিন্তু দেখেন পিছনে মনে হচ্ছে একটা বিল্ডিং, তাই না? এখানে একটা কিছু বিল্ডিং এর মতো একটা শেপ আসছে, তাই না? তো আমরা এখন কি করব, একটা বিল্ডিং এর একটা শেপ নিয়ে আসবো। শুনেন, একটা ডিজাইন কপি করতে গেলে আপনি কিন্তু বুঝতে পারবেন যেখানে কি কি হচ্ছে, তাই না? দেখেন ওখানে বিল্ডিং এর শেপটা আমি কিভাবে, মানে বিল্ডিং ইমেজ বা ফটো দিই। ধরুন এই ইমেজটা আমি নিব, হ্যাঁ, এটাকে আমি হলো রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ, এই লিখবো বিল্ডিং। বিল্ডিং, এখন আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম, যাওয়ার পর ওই ইমেজটা আছে সেভ করলাম, এটাকে প্লেস করবো। প্লেস করবো এখন, প্লেস করলাম। এখন আমি কন্ট্রোল অল্ট দিয়ে আমার যে এখানে কালো লেয়ারটা ছিল এটাকে আমি আনলক করলাম, করে অল্ট ধরে এটা নিয়ে আসলাম। হ্যাঁ, এনে এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিলাম। কেন ফ্রন্ট করলাম? আমি এই বিল্ডিংটাকে ক্লিপিং মাস্ক করতে চাই, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, এই শেপটা আর নিচে বিল্ডিং এর ইমেজটা শেপ করলাম, করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখছেন ক্লিপিং মাস্ক করার ফলে এই ইমেজটার কিন্তু একই রকম একটা সাইজ চলে আসছে। আমি একটু লেয়ার প্যানেলে যাই, লেয়ার প্যানেলের কি অবস্থা। লেয়ার প্যানেল, এই যে লেয়ার প্যানেলে আসছি, আসার পর আমি এটা খুলি লেয়ার প্যানেলে। দেখেন এখানে আমার আইকন বারটার ইমেজের আইকনটা, ইমেজের আইকন বারটা কোথায়, সার্চ দিই, এখানে উপরের দিকে। তাহলে আমি এই যে এই ইমেজটা আর এই ইমেজটা ওনাদের দুজনকে একই জায়গায় রাখবো। দুজনকে কি করবো, দুজনকে হচ্ছে অ্যারেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমরা ইয়ার কাজ শিখছি না, ব্লেন্ডিং মোডের কাজ শিখছি না। ইলাস্ট্রেটর কিন্তু ব্লেন্ডিং মোড পাওয়া যায় অপাসিটিতে। অপাসিটিতে ক্লিক করব, ব্লেন্ডিং মোড থেকে এখানে মাল্টিপ্লাই করে দিব। কারণ আমি সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডিং মোডটাকে নর্মাল করে দিই। তারপর আমি এই যে ইমেজটা আছে, এই যে ইমেজটা সেটাকে ক্লিক করে অপাসিটিতে যাব, গিয়ে এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করার পর এখানে
ওভারলে করে দিলে একটু ভালো লাগতেছে, বা সফট লাইটটা দেখি, সফট লাইটটা কেমন লাগে। এই যে মোটামুটি ওইরকম আসছে। সিলেক্ট করি, করার পরে একটু অপাসিটিটা একটু কমাই দিই। ব্লেন্ডিং মোডটা এখানে আর কিছু করা যায় কিনা, হার্ড লাইট করলে একদম। আমার সফট লাইটই বেটার আছে, সফট লাইটই বেটার আছে। এই আর কি, এই ইমেজটা এইভাবে আমরা এটা এভাবে করতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের এই আইকনের ইয়াটা দেখেন, এখানে যে কল অপশনটা আছে, এটা এখানে এখানে আমি এটাকে যদি ডাবল কন্টাক্ট আছে তো এটাকে আমি কল ধরে কপি করি, কপি করে এটাকে ছোট করে দিই। ওয়েবসাইটও ডাবল আছে, তাহলে এটাকে আমি ওয়েবসাইট দেখতে বাজে লাগতেছে, তাই না? আচ্ছা না, চ্যাট জিপিটি বলি আমাদের আর একটা দিতে। এখান থেকে আমরা আরেকটা কন্টাক্ট পাইলাম, কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এটাকে পেস্ট করে দিলাম। আমরা আরেকটা কপি করলাম, পরে এ দিয়ে সিলেক্ট করলাম, আমরা পেস্ট করলাম। এটা দেখেন, এটাকে আমরা সমান করতে চাই, তাহলে এটার একটু ইয়া করি, কারণ আমরা হচ্ছে একটু লিডিংটা বাড়াই দিই, তাহলে এটা দুজনের একটা সমান করতে পারবো না। হচ্ছে নিচে দেখেন একটু হচ্ছে ব্লু কালারের, স্কাই ব্লু কালারের হচ্ছে একটা বর্ডার আছে, বর্ডারটা আমরা দিয়ে নেই। আপনি যতটুকু জুম করা সম্ভব ততটুকু জুম করবেন, কারণ আপনার ডিজাইনের কোয়ালিটি রক্ষা হয়। আপনি যদি এই জায়গাটা ভালো করে মিলায় না দেন, প্রিন্টিং এর সময় কিন্তু ঠিকই এটা জায়গাটা সাদা দেখা যাবে, আবার এই জায়গায় যদি বাড়ায় দেন প্রিন্টিং এর সময় কিন্তু এই জায়গাটা হজবরল হয়ে যাবে। অবশ্যই জুম করে করে দেখবেন আপনার ডিজাইনের কি অবস্থা। সিলেক্ট করলাম, করে আইব্রো টুল নিলাম, নিয়ে এখান থেকে কপি করে দিলাম, কালারটা নিলাম, না এখানে যেহেতু উনি লোগো কালারটা এখানে ইয়া নিচ্ছে, ব্লু কালার নিচ্ছে, তাহলে আমি এখানে লোগো কালারটা ডাবল ক্লিক করলাম, করে লোগো কালারটা এখানে ক্লিক করে নিলাম। আর এখানে দেখেন
ব্রাইট এস সলিউশন, এখানে মিডিয়া প্রো লেখা আছে, মিডিয়া প্রোটা দেখেন এখানে একদম বড় হাতের অক্ষর। আমার মনে হয় ব্রাইট এসটা বেশি ভালো হবে, সলিউশনটা না রাখি। ওটাকে সাইজটাকে আরো বাড়াই দিই, কোম্পানির নাম তো, কোম্পানির নামটাকে যেন মনে হয় যে সে কোম্পানির। এবং এটাকে তারা রাখছে লাইটে, রেগুলারে রাখছে, এটাকে হচ্ছে তারা বোল্ড করে দিছে, একটু জায়গা বোল্ড করছে, বোল্ড করে দিলাম। করার পর এই জায়গাটা কিন্তু একদম একুরেট কালার রাখে নাই, একটু গ্রে কালার করে দিছে। আর মার্কেটিং এজেন্সি দেখেন এটা পুরাটাই গ্রে, ক্রিয়েটিভ স্টুডিও এটা লেখাটা। ডাবল ক্লিক করলাম করে লেয়ারের ভিতর ঢুকে গেলাম, মানে আমরা ক্যারেক্টার প্যানেলে গিয়ে লিডিংটা বাড়াই দিলাম। বুঝতেছেন স্যাররা? জটিল মনে হচ্ছে? হ্যাঁ, কি সমস্যা বলেন? বিল্ডিংটা নিয়ে লাগাইছেন, হ্যাঁ, এই জায়গাটা তো বুঝেন নাই? আচ্ছা, আপনি ব্লেন্ডিং মুডের ক্লাস করছিলেন? ব্লেন্ডিং মুডের ক্লাস করছিলেন? আপনি করছিলেন? এই কারণে বুঝেন নাই, আসলে আমাদের ফটোশপে ব্লেন্ডিং মুড নিয়ে একটা ক্লাসই হচ্ছে, বুঝছেন? ওই ক্লাসটা যদি ভালোভাবে বুঝতেন তাহলে এটা বুঝতেন। আপনি বুঝছেন কিভাবে হইলো? আপনি কাইন্ডলি একটু ক্লাসগুলো দেখেন স্যার। তাই সব ক্লাসে ভিডিও লিংক দেওয়া হয়েছে প্রফেসর। হ্যাঁ, লিংক সব গ্রুপে দেওয়া হচ্ছে। ভিডিও সরাসরি আছে না, হ্যাঁ সবগুলো লিঙ্ক দিছিলেন, হ্যাঁ, ভিডিওগুলো দেখে লিঙ্ক দেখে নেন। গ্রুপে আছে, একটু চেক করে দেখেন। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি কয় নাম্বার ক্লাস এটা আছে, তাহলে আপনি সুবিধা হবে। হ্যাঁ, আপনি এটা আপনি চেক করবেন, আপনি এখানে আছেন। আপনি পাবেন এটা 12 নাম্বার ক্লাসে। হ্যাঁ, 12 নাম্বার ক্লাসের 2 নাম্বারে পাবেন, 2 নাম্বার পার্টে পাবেন। ঠিক আছে, একটু লিখে নেন। আপনি গ্রুপে গিয়ে সার্চ দিবেন, দেখলে পাবেন 12 নাম্বার ক্লাসের 2 নাম্বার পার্টে পাবেন, পার্ট 2 তে পাবেন ব্লেন্ডিং মোড। এখানে আমাদের সব দেখেন, আপনি যতই বলেন যে ম্যাম আমি দেই না, এখানে সব আমাদের কালেকশন করা আছে, আমাদের প্রত্যেকটা ডাটা আমরা সঠিকভাবে সংরক্ষণ করে রাখি। কোনো সুযোগ নাই স্যার যে দেই নাই। আরেকটা ভিডিও আগের হয়তো তাহলে এটা দেখি একটু আমরা, হ্যাঁ এটা একটু দেখি। 12 2 নাম্বার পার্ট 2, পার্ট 2। দেখেন এখন এই ভদ্রলোকের আইকনটাকে আমরা এখানে কি করতে হবে, দেখেন এখানে ওনাকে আইকনটাকে এখানে হচ্ছে ভদ্রলোক, ভদ্রলোকের রাখছে সাদা, আর ওনার যে সার্কেল দিছে সার্কেলটা ছিল ব্লু। আপনি যদি সঠিক পাই টু পাই কপি করতে পারেন আপনি অনেক কিছু শিখতেন। দেখেন এই বিল্ডিং এর ডিজাইনটা আপনি কিভাবে আনলেন, এটা এটা একটা শেখা হলো না, ব্লেন্ডিং মোড দিয়ে আনা হয়েছে। তাহলে এটাকে আমি আগে কি করব, এটাকে দেখেন ভদ্রলোককে রাখছে সাদা, চারপাশে রাখছে একটা সার্কেল নিছে। আগে আমি একটা সার্কেল নিই, সার্কেল টুলে ইলিপ টুলে গেলাম, যাওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে ব্যাকে গেলাম, ইলিপ টুল নিলাম, নিলাম ইলিপ, হলো হচ্ছে পলিগন। মানে এই ভদ্রলোক হচ্ছে সাদা, এই কারণে এই ভদ্রলোককে সাদা রাখলাম। আর এই যে সার্কেলটার কালার ছিল, এটা কালারটা ছিল হচ্ছে আমার আকাশি কালার। এটা একটু ছোট করে দিই, দুটাকে সিলেক্ট করে দুটাকে অ্যারেঞ্জ করে নিই, দুজনে মাঝ বরাবর থাকে, কন্ট্রোল জি দিলাম, দিয়ে গ্রুপ করলাম করে। এখন দেখেন জন জন এম কার্টার, এখানে দেখেন জন স্মিথ,
দুইটাই হচ্ছে বড় হাতের বোল্ড, তাই না? বোল্ড এবং বড় হাতের, প্রথম দুইটা অক্ষর বড় হাতের। তাহলে আমরা এখানে এমটা বাদ দিই, এমটা বাদ দিই। এখানে জন এখানে থাকলো, এখানে বড় হাতে করে দিব, আমরা রেগুলার ফর্মটা সেটাকে বড় করে দিব। এবং এখানে আমরা যে লিডিংটা নিছিলাম, লিডিংটা একটু কমাই দিই। হ্যাঁ, সিনিয়র মার্কেটিং কনসালটেন্ট, মানে ম্যানেজার দিছে। এখানে অনেক বড় লেখা, এটা সিনিয়র লেখার দরকার নেই, শুধু মার্কেটিং কনসালটেন্ট দিই। মার্কেটিং কনসালটেন্ট কমাই, লিডিংটা একটু বাড়াই। লিডিংটা কেন বাড়াচ্ছি বলেন তো? যেন ফন্টটা দেখতে স্পষ্ট হয়, তাই না? অবশ্যই এই এই যে লোকটার যে ইয়া ফন্ট, এনাকে অবশ্যই বড় করতে হবে, কারণ ওনার নাম, ভদ্রলোকের নাম এটা। আর এটা যেহেতু তার পদবি, পদবিটা ছোট হবে। তাহলে এখান থেকে ভদ্রলোকের এখান থেকে এই কালারটা নেই, দুজনের কালার যেন সেম হয়। সময় লাগবে বুঝছেন স্যার, এগুলা ডিজাইন করতে ভালোই সময় লাগে। তাহলে এটা আমাদের হইলো মোটামুটি। এখন জন স্মিথ দেখেন, এটা কিন্তু তারা রাখছে ব্লু কালার, ব্লু কালার করে দিলাম। আর এটা রাখছে, ম্যানেজারটা রাখছে একটু ডার্ক, এটা ডার্ক করে দিয়ে একটু dark করেছি। দেখেন আমার একটা কিন্তু সেভ, যে এই যে আইকনটা আর এই ভদ্রলোক, এই যে যে টাইটেল এবং ভদ্রলোক, কন্ট্রোল যদি গ্রুপ করলাম, এই তিনটাকে সিলেক্ট করে মাঝখানে দিলাম, যেন তিনটাকে বোঝা যায় না মাঝখানে আছে। আমি তিনটাকে এখন কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। এখন এই যে এখান থেকে যে জায়গাটুকু স্পেস, এখান থেকে স্পেস কিন্তু সমান হইতে হবে, তাই না? এই যে যে স্পেসটা আমরা এখানে ফলো করছিলাম, মনে পড়ে? এই একই ভাবে নিতে হবে, না হলে আমাদের ডিজাইন দেখতে সুন্দর হবে না, মনে হবে যে একটা বেশি সাইডে চলে গেছে। স্পেস এতটুকু জুম করবেন, তাহলে সঠিক সঠিক মানটা পাবেন আর কি। এই কোনো কারণে ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিবেন। তার মানে বোঝা যাচ্ছে এখন এখান থেকে আমার এই লোগোটা একটু এই পাশে সরাইতে হবে, তাই না? এখন দুইজনের স্পেস কিন্তু সঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে। এখন আমাদের এই জায়গাটা বেশি কালো লাগতেছে, কখনো 100% ডার্ক কালার দিয়ে কাজ করবেন না, বেশি 100 মানে পিওর কালো দিয়ে কাজ করলে চোখে লাগে। ডিজাইন কিন্তু শুধু ডিজাইন করা না, ডিজাইন হচ্ছে চোখের শান্তি। হ্যাঁ, একটা ডিজাইনকে দেখে যেন মনে হয় যে আমার চোখের শান্তি লাগতেছে। এখান থেকে কালারটা নেই, কন্ট্রোল জি দেই, এখান থেকে কালার নিলে সমস্যা হচ্ছে, মানে এখান থেকে কালার নিলাম। কিভাবে এখান থেকে কালার নেই, আমি কিভাবে জুম ইন জুম আউট করতেছি তো বুঝতে পারতেছেন? অল ধরে মাউস এভাবে, মাউসের চাকা সামনে নিয়ে যাচ্ছি, জুম ইন হচ্ছে, মাউসের চাকা পিছনে নিয়ে আসতেছি, জুম আউট হচ্ছে। আমাদের কিন্তু ফ্রন্টের কাজ শেষ, তাই না? এবার ব্যাকে দেখেন, ওই বিল্ডিংটাই জাস্ট হচ্ছে, বিল্ডিংটাই আছে। আর এখানে দেখেন, এখানে উপরে দুইটা কি দেওয়া আছে, লোগোটা নিয়ে আসছে।
আর কিছুই না এখানে। তাহলে আমি এখানে অল ধরি, ধরে এটাকে কপি করে আনি লোগো। আমাদের যদি লোগো মাঝখানে আছে তো এটা কি করবো, অ্যারেঞ্জ করে দুইটাকে সেন্টার করে দেবো, তাহলে আমাদের লোগোটা একদম মাঝখানে চলে আসবে। আর আমাদের এই যে একটা কাজ করতে পারি, এটাকে আমরা অল ধরে কপি করে আনি এখানে বসাই দিতে পারি, কারণ আমাদের উপরে নিচে আছে তাই না। অল ধরে এখানে কপি করে দিলাম, বসাই দিলাম। সমস্যা নাই, বেশি ব্ল্যাক না দিয়ে একটু কালো করে দিলে ভালো হবে। তো এভাবে আমি লোগোটা ডিজাইন করলাম, বিজনেস কার্ডটা বানাইলাম, বুঝছেন। এখন মেইন কথা হচ্ছে বানাইলাম ঠিক আছে, কিন্তু সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, এগুলাকে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমি এটাকে সেভ করবো তাই না। আগে অবশ্যই সেভ এ কপি রাখবেন, সেভ এ কপি নিয়ে এখানে কি লিখবেন যে র ফাইল লিখবেন, র ফাইল, র ফাইল সেভ করলেন। করার পর এখন আপনি যখন ইয়েতে যাবেন, প্রিন্টিং এ যাওয়ার আগে এই মেইন ফাইলটা করে, প্রিন্টিং এ যাওয়ার আগে অবশ্যই আপনার যত ধরনের ফন্ট আছে সবগুলোকে কি করে দিবেন, আউটলাইন মোডে করে দিবেন। ঠিক আছে, আউটলাইন করে দিলে হবে কি, আপনি যে ফন্ট নিয়ে কাজ করছেন এটা প্রিন্টিং এ দিলে ওনার পিসির মধ্যে ওই ফন্টটা নাও থাকতে পারে। ঠিক আছে, আপনি যদি এভাবে আউটলাইন করার মাধ্যমে আমরা ফন্টটাকে শেপে কনভার্ট করে দিব, তাহলে আর ফন্টটা মিসিং দেখাবেন। অল টাইম প্রিন্টিং এর জন্য অবশ্যই ফন্টকে আউটলাইন মোডে করে দিবেন। আমি ডাবল ক্লিক করে এই যাই, এই যে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটাকে কি করে ডাবল ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। যেখানে যত যত ফন্ট আছে ডাবল ক্লিক করব, যতক্ষণ আমি মেন ইয়েতে ঢুকতেছি ততক্ষণ ডাবল ক্লিক করতেই থাকবো। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন। ডাবল ক্লিক কেন করতেছি, আমি গ্রুপ করা আছে, ডাবল ক্লিক করার মাধ্যমে আমি ওই কন্টেন্টটার ভিতরে ঢুকতে পারতেছি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম যেন আমার প্রত্যেকটা, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, কন্ট্রোল জেড দিই, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, কোনো ফন্টকে রাখা যাবে না। ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, মানে এই লোগোটার এখানে বাকি আছে। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন। এখন আমাদের কিন্তু ক্রিয়েট আউটলাইন করা শেষ। এখন আপনি এখন লিখবেন যে সেভ এ কপি করে, এখানে লিখবেন কি, প্রথমে র ফাইল করছিলাম না, র ফাইলে কিন্তু আমি কোনো ফন্টকে আউটলাইন করি নাই। কোনো কারণে যদি আমার ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে এডিশন দিতে পারে যে আমার এটা এডিট করে দাও, তখন কিন্তু আপনি র ফাইলে কাজ করতে পারবেন। আর এই যে আমি সবগুলো ফন্টকে আউটলাইন করে নিলাম, এটা হচ্ছে প্রিন্টে পাঠাবো, এই কারণে আমি তাহলে এখানে লিখবো কি, প্রিন্ট ফাইল, প্রিন্ট ফাইল করলাম। এখন এই ফাইলটা যখন আপনি প্রিন্টিং এ দিবেন তখন তারা আপনাকে এই ফাইলটা প্রিন্ট করে দিয়ে দিবে, বিজনেস কার্ডটা প্রিন্ট করে দিয়ে দিবে। এখন বলেন, এখন হচ্ছে আমরা যে ডিজাইনটা করলাম এখন ক্লায়েন্টকে দেখাইতে হবে না, প্রেজেন্টেশনের ব্যাপার আছে না। তো আমরা কি করব, এটা কি সিলেক্ট থাকা অবস্থায় ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ অ্যাজ ওয়েব লেগেসি দিব, দেওয়ার পর এখানে দেখেন আমার বিজনেস কার্ডের যে মেইন সাইজটা এখানে দেখা যাচ্ছে। তো আমি প্রেজেন্টেশনের জন্য এখানে 300 করে নিব, পার্সেন্টেজটা মানে 300% বড় করে নিব। দেখেন আমার ইমেজটা কিন্তু 300%, এখানে একটা কিন্তু মিস্টেক হয়েছে, এই জায়গাটা কিন্তু লাগে নাই সঠিকভাবে। এটা প্রিভিউ নাকি? হ্যাঁ প্রিভিউ, আমরা দেখতেছি যেটা প্রিভিউ করে দেখতেছি, তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু কিন্তু সঠিকভাবে মিশে যায় না তাই না, এটা আমাদের এখন ঠিক করতে হবে। এই দেখেন, দেখছেন, আমি এই কারণে বলি যে এই প্রিন্টিং এর তাদের ওনারাও এটা সংশোধন করে নিতে পারবেন, এই সমস্যাটা থেকে সংশোধন করতে পারবে না। যে কি সমস্যা? আমার যে একটু গ্যাপ ছিল যে হ্যাঁ হ্যাঁ প্রিন্টিং এ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরা প্রিন্টিং এ দিয়ে দিতে হবে, এইভাবে প্রিন্টিং হয়ে আসবে।
ওনারা ইয়ে করে কোনো কন্ট্রোল করবে না। না না, ওনারা ওনারা ওনাদের কাজ শুধু প্রিন্টিং এ দেওয়া, আপনার ইয়ার প্রিন্টিং এ করা। এখন আপনার যা ভুল আপনি করছেন, আমি করলাম এখানে, আমি এটা সঠিক করে নেই। কোন ফাইলটা? এখন আমি আবার দেবো ফাইল, এক্সপোর্ট অ্যাজ, সেভ অ্যাজ ওয়েব লেগেছি। দেখেন আমি 300% করে দিলাম। হ্যাঁ, আমরা হাইট উইডথ ঠিক থাকবে, নিচেটা 300 করার মাধ্যমে আমার ইমেজ সাইজটাকে বড় করে নিলাম আর কি, বুঝছেন? এখন এটাকে আমি কি করবো, সেভ করবো। সেভ করে আমার ক্লাস নাম্বার কই, লার্নিং, এখানে হচ্ছে বিজনেস কার্ড, এটা ফ্রন্ট পার্ট তাই না? এগুলো কি ফ্রন্ট পার্ট? সেভ করলাম। এবার আমি আবার যাবো ব্যাক পার্ট, এটাকে পুরাটাকে সিলেক্ট করবো, করে ফাইল যাবো, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে আবার 300 করে দিবেন। 300 করলে হবে কি, আপনার সাইজটাকে সে বড় করে দিবে আর কি, বড় করে দিচ্ছে আর কিছুই না। এটা হচ্ছে ব্যাক পার্ট। করলাম না? এখন হচ্ছে আমার হচ্ছে এটা কিন্তু আমার, আমি একটু সেভ করে নিই, যেহেতু আমি এডিট করছিলাম তাই না? এই যে প্রিন্ট ফাইল, এটা সেভ করে নিই। ইয়েস, রিপ্লেস করে দিলাম। এখন আমি যাব ফটোশপে। ফটোশপে যাব, গিয়ে আপনাকে মকআপ, মকআপ হচ্ছে মেইনলি প্রেজেন্টেশন, ঠিক আছে? আপনি কিভাবে, আর মনে করেন আপনার বিজনেস কার্ডটা বানাইছেন, আপনি ক্লায়েন্টকে দেখাতে চান যে আপনার বিজনেস কার্ডটা এরকম দেখতে হবে। মনে করেন আপনি দেখতে মনে হবে যে আপনি একটা বইয়ের উপর ওনার বিজনেস কার্ড রাখছেন, সে দেখতেছে কেমন হতে পারে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট আছে, ফ্রন্ট, মানে ফ্রন্ট পার্টের জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা ফাইলে যাব, প্লেস এমবেড করবো। হ্যাঁ, কোথায় আমার ফাইলটা রাখছি, এটা হচ্ছে আমি ইলাস্ট্রেটরে রাখছি। দেখি ফ্রন্ট ফাইল কোথায়, এই যে ফ্রন্ট, প্লেস করলাম। দেখেন আমার সঠিকভাবে কিন্তু প্লেস হয়নি তাই না? তাহলে কি করবো, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে আমরা কি করতে পারি, দেখুন ওকে করে দিলাম, হয়ে গেল। কন্ট্রোল, এইটা করার পর, বসানোর পর কন্ট্রোল এস দিবেন, তাহলে হবে কি, সেভ হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল। দেখেন এখানে আপনার ফাইলটা কিন্তু বসে গেল, তাই না? ফাইলটা এখানে বসে গেল। এখন আমরা ব্যাকে যাব, ব্যাকের স্মার্ট অবজেক্টে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, করার পর এখানে ফাইল, প্লেস লিঙ্ক করে দিব। দেওয়ার পর আমি ব্যাকের পার্টটা নেবো, ব্যাক পার্টটা কোথায় আমার, এই যে দেখো। এখন এটাতে পুরোটা যদি কাভার করে নেয়, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমি অল শিট ধরে বড় করার চেষ্টা করবো, কারণ পুরোটা কাভার হবে। এখন কন্ট্রোল এস দিব, ঠিক আছে? কন্ট্রোল এস না দিলে কিন্তু সেভ হবে না। কন্ট্রোল এস দিলাম, দেখুন আমার সেভ হয়ে গেল। এখন আমি যদি ব্যাকে যাই, এটা করি, ইয়েস, এস এস ইয়েস, এস, ইয়েস। তাহলে বুঝছেন না? এইভাবে কিন্তু আপনার ব্যাক আর ফ্রন্ট এখানে কোথায় পাইছেন, কোথা থেকে আসছেন? এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মকআপ তৈরি করা থাকে। আপনি বিভিন্ন ধরনের গুগলে সার্চ দিবেন, মকআপ মানে প্রেজেন্টেশন। এটা আপনি যে এইভাবে ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন যে দেখো তোমার বিজনেস কার্ডটা দেখতে এরকম, একটা খাতার উপরে বা কলমের উপর রাখলে কেমন লাগে দেখতে, ঠিক আছে? কেন, ক্লায়েন্ট তো আর ডিজাইনের ভ্যালু বুঝে না, তাকে যদি আপনি এই ডিজাইন দিয়ে সে কি বা বুঝবে, কিন্তু তাকে যদি আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারেন, সে তাহলে অনেক খুশি হয়ে যাবে যে আমার ডিজাইনটা এমন হবে দেখতে, তাই না? তাহলে এখন আমার এটা যদি হয়ে গেছে, তাহলে এটা কি করবো, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব লেগেসি করবো, আমি মকআপটা কি করবো, সেভ করবো, তাই না? ক্লায়েন্টকে তো দিতে হবে। সেভ করলাম, কিসে সেভ করবো, জেপিইজি সেভ করবো, কোয়ালিটি 100%।
তাহলে এটা হলো প্রেজেন্টেশন, তাই না? প্রেজেন্টেশন। এখন আমি দেখেন, আমি প্রেজেন্টেশনের এখানে গেলাম, যাওয়ার পর দেখেন ডাবল ক্লিক করলাম, আমার ইমেজটা দেখতে এরকম, তারপর জেড দিলাম, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোস দিলাম, আমার ইমেজটা দেখতে এরকম হবে। বুঝছেন? এতটুকু বুঝছেন তো? তাহলে আপনাদের যদি মকআপ ফাইলটা দিয়ে দেই, আপনাদের যদি আইকন গুলো সব দিয়ে দেই, লোগোটা দিয়ে দিলাম, মানে সবই দিয়ে দিলাম, আপনারা ডিজাইন করতে পারবেন না এভাবে? কষ্ট করতে মানে এগুলা, এখানে কিন্তু সবগুলো ক্লাস আপনাদের নেওয়া হয়েছে, অ্যালাইনমেন্টের ক্লাস নেওয়া হয়েছে, ক্লিপিং মাস্কের ক্লাস নেওয়া হয়েছে, সব ক্লাসই নেওয়া হয়েছে, শেপের ক্লাস নেওয়া হয়েছে। আপনার ডিজাইন থেকে কিন্তু বলতে হবে যে আপনি এখানে কোন কোন কাজ হয়েছে। আচ্ছা, অনেক সময় কিন্তু আপনার লোগোতে কিউআর কোড মানে আপনার বিজনেস কার্ডে কিউআর কোড ব্যবহার হইতে পারে, বুঝছেন? মনে করেন এখানে একটা আপনার কিউআর কোড বসাবেন, বুঝছেন? মানে এই যে এই নিচে কিউআর কোড বসাবেন, তাহলে এই কিউআর কোডটা কেমনে পাবেন? আপনি কি এই গুগলে যাবেন, লিখে কিউআর কোড লিখে সার্চ দিবেন, কিউআর কোড এভাবে লিখে সার্চ দিবেন, র্যান্ডম কিওয়ার্ড কি কোড কি মানে কিউআর কোড পাবেন, এগুলো এনে বসাই দিবেন না? এগুলো বসাই দিলে কিন্তু কাজ হবে না। কিউআর কোড মেইনলি কিসের জন্য কাজ করে? স্ক্যানিং এর জন্য কাজ করে না? যেন কেউ স্ক্যান করলে বুঝতে পারে তার ওয়েবসাইট বা তার নাম কিছু আছে। হ্যাঁ, কিন্তু আপনি এই র্যান্ডমলি যে ইমেজ চাইলে বসাই দিলে কিন্তু কাজ হবে না। আপনি এগুলোর ভিতরে অন্য কিউআর কোডে অন্য কোনো কোম্পানি কাজ করতে পারে, তাই না? তাহলে কি করতে হবে? এখানে হচ্ছে অ্যাডোব আছে না, আমি আমি রেকর্ডিং যেহেতু করছি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাডোব এক্সপ্রেস লিখে সার্চ দিবেন, এই যে অ্যাডোব এক্সপ্রেস কিউআর কোড। হ্যাঁ, এই যে ফ্রি অনলাইন কিউআর কোড জেনারেটর অ্যাডোব এক্সপ্রেস, এখানে যাবেন, দেখেন আমার সাইন ইন করা নাই, কিউআর কোড জেনারেটর স্টার্ট নাও করলাম, দেখি কি আসে। কিউআর কোড বানাই নিতে হবে, ওই কোম্পানির জন্য কিউআর কোড বানাই নিতে হবে, কিন্তু আপনি যদি র্যান্ডমলি একটা ইমেজ লিখে সার্চ মানে একটা কিউআর কোড এনে বসাই দেন তাহলে তো কোনো লাভ নেই। যেটা আমি সেটা অন্য দিয়ে রাখবো। কিউআর কোড বসায় আমাদের লাভ আছে? কারণ এখানে সাইন ইন করতে হবে, সাইন ইন করা নাই তো। সাইন ইন করে নিতে হবে, বুঝছেন? সাইন ইন করতে না গেলে তো ওনারা দিবে না। হ্যাঁ হ্যাঁ, কিউআর কোড দিলাম, আমার কি দিবেন? কিউআর কোড চ্যাট জিপিটি মনে হয় না বানিয়ে দিতে পারেন। এই যে পাইছি। এই যে আসছে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা কিউআর কোড বানাই দিবে। এখানে কি লিখবো? ওই যে এখানে যে কোম্পানিটা আছে, আমরা এখানে কোন কোম্পানির নাম বসাইছি দেখেন, মানে ব্রাইডেস মার্কেটিং এজেন্সি, বা এখানটা তার ব্রাইডেস যেটা আছে, এখানে তো এটাকে ইয়ে করে ফেলছি, তাই না? এটা আমরা তাহলে চ্যাট জিপিটি থেকে ওই এটা কপি করলাম, আছে কি চলে গেছে। আচ্ছা, আমরা লিখি brightness.com www. এখানে আমরা আচ্ছা, আমি আপনাদের বুঝাই, আমরা অ্যারোটার্স লার্নিং এর মনে করেন আমি অ্যারোটার্স লার্নিং এর কিওয়ার্ড মানে বিজনেস কার্ড ডিজাইন করতেছি, বুঝছেন? তাহলে এখন ওনাদের যে ওয়েবসাইট লিংকটা আছে না, এটা নিয়ে আসলাম, কপি করলাম, করার পর এখানে আসলাম, এসে পেস্ট করে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। আমি স্টাইল, আপনি কিউআর কোড কিভাবে কেমন স্টাইল নিতে চাচ্ছেন, এভাবে নিতে চাচ্ছেন, কালার কি দিবেন?
আমরা যে কালারে নিতে চান সেই কালার দিবেন। তো এখানে আমরা মেনলি কালোটাই নিব, পরে আমরা চাইলে ফাইল ফরম্যাট দেখেন আপনি কোন ফাইলে নিতে চাচ্ছেন। আপনি এসভিজি তে নিবেন সবসময়। এসভিজি তে নিলে হবে কি, আপনি এটাকে পরবর্তীতে ইলাস্ট্রেটরে এডিট করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু এআই ফাইলের মতো এডিট করতে পারবেন। তাহলে আমি এখানে সেভ করে নিই ফাইলটা, সেভ হয়ে গেল। এখন যদি আমরা কিউআর কোড দিয়ে, আপনার কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি স্ক্যান করেন, হুম, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখবেন যে অ্যালট্রাস লার্নিং এর ওয়েবটা দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে। তাহলে আমি ওপেন করি, আমার কিউআর কোডটা যেখানে সেভ করছিলাম, এটা এসভিজি ফাইল, এটা ওপেন করি। You will be lost on round step, okay, no problem. এখানে এখানে দেখেন লস্ট হয়ে গেছে না, রিলিজ শিপিং মাস্ট অলরেডি ডিলিট করে দিই, আর বাকিগুলো সব কভার করে দিই। এখন কিন্তু আমার কিউআর কোডটা কিন্তু দেখেন আমি জেনারেট করে ফেলছি। আপনি চাইলে কিন্তু কিউআর কোডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করে নিলাম, নিয়ে আমি বিজনেস কার্ডে নিয়ে গেলাম। অনেক বড় হয়ে গেছে, এটাকে শিফট ধরে ছোট করে দিই। এবার এই কিউআর কোড যদি আপনি স্ক্যান করেন, তাহলে কিন্তু অ্যালট্রাস লার্নিং এর দেখতে পাবেন। এখানে কিছু ব্ল্যাক করা হয়নি। যেমন আপনি চাইলে কিন্তু দেখেন, চাইলে কিন্তু ওনাদের মতো আপনি কালার কোডটা ব্যবহার করতে পারেন। আমি আমি মনে করেন চাচ্ছি এটাকে শিট ধরে এই কর্নারের এগুলো হচ্ছে, চাচ্ছি যে এই কালার দিন, এই কালারও দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন কিন্তু না? তাহলে আপনি যদি কখনো কিউআর কোড এইভাবে ইয়ে করতে চান, অন্যান্য ওয়েবসাইটে যাবেন না। অন্যান্য ওয়েবসাইটে গেলে তারা টাকা চায়। হুম, মানে লগ ইন করবেন, করার পর লগ ইন করবেন, করার পর তারা বলবে যে কিউআর কোড জেনারেট করার জন্য আপনার টাকা লাগবে, টাকা দেন। শুধুমাত্র অ্যাডোব যে এক্সপ্রেস ওয়েবসাইটটা আছে তারা ফ্রিতে দেয়। ঠিক আছে, এখন আপনার যদি কিউআর কোড স্ক্যানার থাকে, আপনি এখানে স্ক্যান করতে পারবেন। এখানে আমার মোবাইলের স্ক্যানার আছে, মোবাইল দিয়ে যদি স্ক্যান করি, মোবাইল দিয়ে স্ক্যান করতেছি। দেখেন আমার albertslaর্নিং.com দেখাচ্ছে। আমি যে ওয়েবসাইটটা দিছিলাম ওখানে, আমি এখন এখানে ঢুকলে কিন্তু অ্যালবার্টস লার্নিং এর যে ওয়েবসাইটে চলে যাবে। বা এখানে আপনি কল, আপনি এখানে ফোন নাম্বারও দিতে পারেন আপনার কাস্টমারের সাথে ইয়ে করার জন্য। অনেক সময় অনেক সময় হ্যাকও হতে পারে। এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে আমি পাসওয়ার্ড দিতে হবে। না, এখানে জাস্ট আপনি কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট করার জন্যই তো আপনি দিবেন ক্লায়েন্টদের। মনে করেন এটা আপনি এই বিজনেস কার্ডটা, এবার অনেক হতে পারে এইটার লোগোটা নিয়ে লোগোটা নিয়ে অন্য কেউ কিছু করে। ওরা করবে কেন, ওদের দরকার কি? আমার কোম্পানির ব্র্যান্ডিং করে ওদের লাভ আছে? মনে করেন আমি অ্যালবার্টস লার্নিং এর কিউআর কোড এখানে বসেছি, আপনি এটা যদি আপনি কপি করে ব্যবহার করেন, হয়তো আপনি ভুল বশত বা না জেনে ব্যবহার করতেছেন, জেনে কখনোই ব্যবহার করবেন না। আপনাকে যদি আমি এই জিনিসটা না বলতাম যে কিউআর কোড বসেন, আপনি কি করতেন? গুগলে যাইতেন, গিয়ে কিউআর কোড লিখে সার্চ দিতেন, একটা ইমেজ পাইতেন, আইনা বসে দিতেন, তাই না? কিন্তু কিউআর কোডের আলটিমেট টার্গেট কি? যেন এই কিউআর কোড স্ক্যান করে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এটাই তো কিউআর কোডের ইয়ার। আমি এই কারণে বললাম, হ্যাঁ, ডিজাইনে কিন্তু সবসময় 2টা থেকে 3টা কালার ব্যবহার করার চেষ্টা করবেন। আর ফন্ট সর্বোচ্চ 2টা ফন্ট। ঠিক আছে, ডিজাইনে কিন্তু আপনি কখনোই একই সাথে 5টা 6টা 10টা কালার, যা কালার আছে যা ফন্ট আছে বসাই দিলেন, এটা কিন্তু ভালো লাগবে না দেখতে। আপনারা আমার কথা শুনছেন? এই দেখেন আমি এখানে গেলাম, আপনি এই ডিজাইন গুলো একটু রিসার্চ করেন, দেখেন রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। দেখেন এই ডিজাইনে কয়টা কালার ব্যবহার করছে। একটা কালার কালো, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ডার্ক শেড, একটা হচ্ছে লাইট শেড, তাই না? মেইনলি লাইট শেড ডার্ক শেডকে একটা কালারই ধরা হয়। একটা কালার এখানে, একটা কালার এখানে, একটা কালার, 3টা কালার ব্যবহার করছে এখানে, তাই না? আবার এই ডিজাইনে যান, এখানে দেখেন সাদা কালার, এটা গ্রিন কালার, আর কালো কালার, 3টা কালার আছে। এখানে দেখেন এখানে কয়টা কালার, এখানে কিন্তু 3টা কালার, সাদা, অরেঞ্জ, আর একটা হচ্ছে দেখেন সায়ান কালার।
তাই না? সবসময় রিসার্চ করবেন, রিসার্চ করলে আপনার ডিজাইনের স্কিল বাড়বে। এবং এইখানে দেখেন এখানে কয়টা কালার ব্যবহার করছি, এখানে কিন্তু দেখেন দুইটা কালার ব্যবহার করছি, একটা কালো আর একটা হচ্ছে মানে যে অরেঞ্জ ডার্ক কালার, অরেঞ্জ লাইট কালার। CMYK দিয়ে তো কাজ করছে না? হ্যাঁ হ্যাঁ, CMYK দিয়ে করতে হবে, আপনাদের দেখাইছি না ফাইল ফরম্যাট। সবসময় রিসার্চ করবেন। দেখেন এখানে ডিজাইনটা দেখেন, এখানে কিন্তু তিনটা কালার ব্যবহার করছে। তার মানে আপনার চাইলেই আপনি 5টা 10টা সব মানে কালার ব্যবহার করলেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করবেন। আর ফন্ট ব্যবহার করবেন সবসময় ওয়েবের জন্য শ্যানসেরি ফন্ট ব্যবহার করবেন। এখন শ্যানসেরি ফন্টই বেশি ব্যবহার হয়, মানে শেরিফ ফন্ট মেইনলি নিউজ পেপারে ব্যবহৃত হয়, ম্যাগাজিনে ব্যবহার হয়। পারবেন না এভাবে? কেন? পারবেন, ইনশাল্লাহ পারবেন, চেষ্টা করতে হবে। এগুলো সব মকআপে বসাইছে বুঝছেন, এই কারণে ডিজাইন গুলো দেখতে অনেক সুন্দর লাগে, কেন মকআপে বসাইছে কারণ। আমি কাউকে আসছিলাম নামাজ পড়ে দেখি